সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। পরিষ্কার সরকার পতন করাই দিয়েছি আমরা। এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। অবশেষে আওয়ামী লীগ থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলা 63 জেলা মুক্ত হয়ে গেলেও একটা জেলা মানে আওয়ামী লীগের ইয়াতে ছিল, মানে দখলে ছিল, সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। আমরা জানতাম এই গোপালগঞ্জ জেলাও আওয়ামী লীগ মুক্ত হবে। হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে। ইভেন এই প্রথমবারের মতন আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন নেতা যারা সরকারের উপদেষ্টা পদে দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ, তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে নিয়ে অবশেষে কেন এভাবে ক্ষিপ্ত হলেন ভিপি নুরুল হক নূর? তিনি বলতেছে 1 মাসও সময় লাগবে না আপনাদেরকেও ক্ষমতা থেকে নামাতে। আসলে তিনি কেন এভাবে ক্ষিপ্ত হলেন প্রিয় দর্শক, তারপরে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গতকাল শেখ হাসিনার জন্মদিন গিয়েছে, যেখানে ফুলের শুভেচ্ছা নয় বরং জুতা দিয়ে শেখ হাসিনাকে লাঞ্ছিত করা হয়েছে। শেখ হাসিনাকে স্বাগতম জানানোর জন্য বা শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে সরাসরি টিএসসিতে চলে আসলেন একজন নায়িকা। মানে হঠাৎ করে এত সাহস তার ভিতরে কোথায় থেকে উতলে উঠলো? এবং কি গোপালগঞ্জ ধীরে ধীরে স্বাধীন হচ্ছে, গোপালগঞ্জেও আওয়ামী লীগ মুক্ত হতে যাচ্ছে। মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া আরও একটি ভিডিও, সেটি হলো গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা সকলেই জানেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিল। সেখানে জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় তিনি একজনকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছে, আর এটার সাথে দ্বিমত পোষণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়ায়, বিস্তারিত আপনারা শুনলেই হয়তো সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। চলুন এক এক করে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা আরেকটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা 1000 কোটি টাকার মালিক, যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করবো। সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই। তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন না। নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট। জাফরুল্লাহ চৌধুরীর কথা, যে আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ডদের একজন বলতে হবে, যে আমরা গণতন্ত্রের উস্কানিদাতা। তো আজকের যে এই অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি রূপ করছে উস্কানিদাতা আমরা বলি পজিটিভ হচ্ছে, তাহলে তার অন্যতম উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন। সিনিয়র 2-3 জনের বক্তব্য এখনও শুনলে, টেলিভিশনে বা ইউটিউবে দেখলে শুনি। একজন হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের হাফিজ ভাই, এবং আরেকজন হচ্ছে মোস্তফা জামাল হায়দার। সিনিয়র মানুষ, অনেক বয়স হয়েছে, এই বয়সেও কথার যে স্টাইল এবং কথার যে গভীরতা এবং যখন যেই প্রসঙ্গে কথা বলেন, আমার সে একজন এমনিতেই পছন্দের একজন মানুষ। আবার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের আলোচনার শিরোনাম ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযুদ্ধের করণীয় শীর্ষক আলোচনা সভা। আমাদের আরেকজন সবসময় পর্দার আড়ালে থাকেন, আজকের সভাপতি উলফাত ভাই, তিনি তার সূচনা বক্তব্যে কিছু কথা বলেছেন। তাকে পর্দার আড়ালে বলছি এই কারণে যে এখন কিছু কথা বলতে হয়, যে আর কি এই যে গণ অভ্যুত্থানের ইতিহাসের দাবিদার কিংবা মাস্টার মাইন্ড নিয়ে পরিকল্পনাকারীদের নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে। তো সেখানে আজকে আমার মনে পড়ছে জাফরুল্লাহ চৌধুরীর কথা, যে আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ডদের একজন বলতে হবে। আজকে শহীদুল ভাই, আপনারা চিনেন, যে ফটোগ্রাফার, আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী, সাংবাদিক, এবং তার ওয়াইফ হচ্ছে রেহনুমা বেগম, নৃবিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো শেখ হাসিনা যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকেও
বারবার উস্কানি বলছেন, যেটা অনেকের উস্কানি, এই কারণে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে। তখন ওনারা একটা প্ল্যাকার্ড লিখেছিল যে আমরা গণতন্ত্রের উস্কানিদাতা। তো আজকের যে এই অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি রূপক অর্থে উস্কানিদাতা আমরা বলি, পজিটিভ অর্থে, তাহলে তার অন্যতম উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন, কি করতেছো তোমরা, ইয়ং মানুষ, রাস্তায় নামো না কেন, ছাত্রদেরকে ডাকো, উলফতকে ডাকো, সাকিকে ডাকো, মান্নাকে ডাকো, অমুককে ডাকো। সব সময় দেখা হলেই তারা দিতেন আন্দোলন সংগ্রামে। এবং অসুস্থ একজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন। তো আমরা এই মানুষটাকে খুব মিস করছি। আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন। এটা নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, এমন পচা পচবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে না। আজকে তাই হয়েছে। যারা এইরকমের একজন যে কোনো মানুষই এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের যে কিন্তু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে, সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা, শেষ পর্যন্ত পালিয়েই গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য, যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি। আবার আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কার্যকর করবো। সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই, তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং এটা তো সব দলের দাবি। এখানে এবি পার্টির ফুয়াদ ভাই আছেন, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপির মুক্তিযোদ্ধা দলের, সব মানুষই তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব দুঃসাহস না দেখায়। একটা কথা, এখন অনেক কথা বলা একটু ডিফিকাল্ট, কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে, বিশেষ করে আমরা যেহেতু একটু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, ছোটোখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয়, নানানভাবে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এখন আমি যদি বলি, আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে কি চিরতরে নিষিদ্ধ চান কিনা, আমি ব্যক্তিগতভাবে বলবো না। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা আরেকটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? শেখ পরিবারের এত লোক একজনও গ্রেপ্তার হয়নি। অথচ আমরা কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে। দিল্লি সহ পার্শ্ববর্তী দেশে শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল, ঢাকায় ঢুকেছে, জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর, যেটা দেখতেছি। কারণ আমরা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি, এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, মুক্তিযোদ্ধা দলের আজকের এই প্রোগ্রাম থেকে মুক্তিযোদ্ধারাও চায়, আমরাও চাই এই ফ্যাসিস্ট শক্তিকে বিচারের মুখোমুখি করে, এবং যারা এর মদত দিয়েছে তাদেরকে অনতি বিলম্বে, তাদের প্রত্যেককে যারা দেশে আছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করুন। মুক্তিযোদ্ধাদের আজকের এই বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে আমি 2টো কথা বলতে চাই। প্রথম হচ্ছে যে আজকে বাংলাদেশের বয়স 53 বছর, অর্ধশতক পেরিয়ে গেছে। এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত সংখ্যা এবং তালিকা 53 বছরে কোনো সরকার করতে পারেনি। উলফাত ভাইদেরকে আমরা অনুরোধ জানাবো, হাফিজ সাহেব আছেন, এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, নন পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের মাধ্যমে আপনারা সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদের একটা সঠিক এবং নির্ভুল তালিকা করেন। একই সাথে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যারা বেনিফিশিয়ারি হচ্ছে তাদেরকে চিহ্নিত করে সঠিক মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান যারা এখনো অবহেলিত, বঞ্চিত, সেটি আপনারা নিশ্চিত করেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল যে বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে, 53 বছরে সেটি নিশ্চিত হয় নাই। কাজে এটাকে আপনারাই দ্বিতীয় মুক্তির সংগ্রাম বলছেন, দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম বলছেন,
আমরা সেটার সাথে একমত হয়ে বলছি, তাহলে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর যেন আমরা সামাজিক সুবিচার, মানুষের মাঝে সাম্য, জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করতে পারি। আজকে আমাদের একজন এখানে কর্নেল সাহেব বক্তব্য রেখেছেন, পার্বত্য চট্টগ্রাম থেকে তিনি কিন্তু ৭১ যুদ্ধ করেছেন, দেশ মাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে আজকে পাহাড়কে কারা আরেকটা স্বায়ত্ত শাসনের নামে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়? এবং এখানে সুস্পষ্ট কথা, 53 বছর ধরেই ভারতের মদত রয়েছে। মণিপুর, মিজোরামে এই অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ট্রেনিং নেয়, আধুনিক অস্ত্র সহ তাদেরকে সব ধরনের আপনার রসদ সরবরাহ করা হয়। তো ভারতের সাথে এই বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য থাকতে হবে, ভারত এটা করতে পারে না। ভারত যেমন আমাদের কাছ থেকে তাদের 7 সিস্টার্সের সিকিউরিটি চায়, তাদেরকেও পরিষ্কারভাবে পার্বত্য চট্টগ্রামের প্রশ্নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তে সহযোগিতা করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল করার জন্য কোনো মদত দেওয়া যাবে না। মুক্তিযোদ্ধাদের আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি মনে করি সারা দেশের মুক্তিযোদ্ধাদের অবশ্যই এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই, আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। আমি কেট কেটে আলোচনায় আসতে চাই না, আমি কেট কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আপনি আলোচনায় না আসতে চাইলে পিএসসিতে কেন আসছেন? কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে, সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি। 5 তারিখে তো এরকম জুতা পিটানো করা হয়েছে, আপনি 6 তারিখে আসলেন না কেন? আমি 6 তারিখ আমি অনেক কান্না করেছি, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি মর্মাহত হয়েছি। আমার নেত্রীর নাম জননেত্রী শেখ হাসিনা। আমি ওনার জন্মদিনের কেক কাটতে এখানে আসছি, কারণ এই জায়গাতে কালকে ওনাকে অসম্মান করা হয়েছে। সেই জায়গায় আমি এই যে রাজুবাস করে সামনে আসছি, যে ওনাকে অসম্মান করা হয়েছে যে জায়গায়, সেখানে আমি তাকে সম্মান জানাতে। হ্যাঁ, অবশ্যই কেটেছি, গতকালকে কেটেছি বাসায়, আজকে কেটে আজকে তো হচ্ছে যে এখানে গতকাল ছিল না জন্মদিন, আজকে আপনি কেন আসলেন? আমার নেত্রীর জন্মদিন 1 মাস বেবি হবে, তাই আজকে আমার নেত্রীর জন্মদিনের কেক আমি এখানে কাটতে আসছি। বলা হচ্ছে যে আপনার নেত্রী স্বৈরাচারী, তিনি বাংলাদেশে যেভাবে মানুষকে হত্যা করেছে, কিন্তু আপনি আসলে তার মতন লোককে তার জন্মদিন পালন করছেন, সেটাকে আসলে মানুষ স্বৈরাচার তারা বলে, স্বৈরাচার আমার নেত্রীকে কারা বলে? যারা আমার নেত্রীকে ভালোবাসে না, যারা আমার নেত্রীর বিপক্ষে, যারা ৭১ যুদ্ধকে মেনে নেয়নি, যারা স্বাধীনতার পক্ষে ছিল না, তারা কি করে আমার নেত্রীর বিপক্ষে কথা বলে? গতকাল আসেননি কেন? গতকালকে আমি আসিনি, কারণ গতকালকে আমি আমার বাসায় কেটে গেছি, সেই জন্য আমি আসিনি। অবশ্যই। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে যাকে স্বৈরাচার বলা হচ্ছে তাকে আপনি নেত্রী বলছেন কেন? আচ্ছা, বলা হচ্ছে ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যা করেছে, সে আপনার নেত্রী, কিন্তু এই যে হত্যাকারীকে আপনি আপনার আইডল মানছেন, সেটা কিভাবে সম্ভব? এটা একদমই ভুল ধারণা আপনাদের, যে আমার নেত্রী হত্যা করেছে ছাত্রদেরকে, একদমই ভুল ধারণা। আমার নেত্রী যদি হত্যা করতো তাহলে আমার নেত্রী ফ্রিতে বই দিত না, আমার নেত্রী পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিত না। কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ, দেশপ্রেমিক, আমার নেত্রী শেখ হাসিনা। এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, এই যে এই আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, বিগত কোন সরকারের আমলে এরকম দুর্নীতি হয় না, এই দুর্নীতির বিরুদ্ধে আপনি কি বলবেন? আমি শুধু বলতে চাই, যারা বলছে যে দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে, তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না, সেটা হলো ভালোবাসা। আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে, উন্নয়ন করেছে, দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে, যা বলে শেষ হবে না। একজন মন্ত্রীর 360টি বাসা রয়েছে ইউরোপের দিকে। এই যে শেখ হাসিনা সরকারের আমলে এই দুর্নীতি, এই যে একজন মন্ত্রীর 360টি বাসা থাকতে পারে, এই যে দুর্নীতি, এটাকে আপনি কি মনে করেন? এটাকে আমি মনে করি সব ভালোর মধ্যে একটু খারাপ আছে, যেটা এইটা হলে একটু খারাপ। আচ্ছা, আপনার নেত্রী আপনাদেরকে সাপোর্ট না দিয়ে তিনি নিজেই পালিয়ে গেলেন, এই বিষয়টা আপনি কি বলবেন? আমার নেত্রী তো পালিয়ে যায়নি, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে। বলা হয়েছে আমার নেত্রী যেতে যায়নি, যেদিন 5 তারিখে 5 আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে যায়নি, বললো মেরে ফেলে, আমাকে এখানে মেরে ফেলবো, আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাবো না, এটা বুঝতে হবে। আচ্ছা, আপনি কি এই কেক কেটে কি আপনি কি আলোচনা আসতে চাচ্ছেন কিনা? আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না, আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আপনি আলোচনায় না আসতে চাইলে পিএসসিতে কেন আসছেন? কারণ এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা হয়েছে, সেই জন্য আমি এখানে কেক কাটতে আসছি। 5 তারিখে তো এরকম জুতা পিটানো করা হয়েছে, আপনি 6 তারিখে আসলেন না কেন? আমি 6 তারিখ আমি অনেক কান্না করেছি, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি মর্মাহত হয়েছি, আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাই আমি আসতে পারিনি। আর এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে নাকি আমি এই জায়গায় আসবো? আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ। আপনার নামটা বলবেন, পরিচয় বলবেন। আপনি কোথা আমি থেকে আসছেন? সুভাষ, আমি একজন মডেল, এটাই আমার পরিচয়। কোথা থেকে আসছেন? আমি সেটা বলতে চাচ্ছি না। দলীয় পরিচয় আছে? দলীয় কোনো পরিচয়? দলীয় পরিচয় বলতে আমি বঙ্গমাতার সাংস্কৃতিক জোটে আমি আছি, এটাই আমার পরিচয়। কোন পদ কি পদ সেটা আমি বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাই আমি আমার মাননীয় শেখ হাসিনা, আমার জননী, আমি তাকে আমার মায়ের জায়গায় রেখেছি, আমি আমার মাকে ভালোবাসি প্রচন্ড রকমের ভালো।
অবশেষে আওয়ামী লীগ থেকে মুক্ত হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা। আপনারা জানেন বাংলাদেশের 64 জেলা 63 জেলা মুক্ত হয়ে গেলেও একটা জেলা মানে আওয়ামী লীগের ইয়াতে ছিল, মানে দখলে ছিল, সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। আমরা জানতাম এই গোপালগঞ্জ জেলাও আওয়ামী লীগ মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে। যাই হোক, গোপালগঞ্জ তো বিগত সময় অনেক কিছু ঘটছে, আপনারা দেখছেন। সেনাবাহিনীর উপর হামলা করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, এই দেখেন শিক্ষার্থীরা আন্দোলন করলো, কোথাও দেখছেন সেনাবাহিনীর উপর হামলা করছে? শিক্ষার্থীরা যে এত বড় একটা আন্দোলন করলো, এত বড় একটা আন্দোলন ঘটায় এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করলো, কোথাও কি শুনছেন একবার যে শিক্ষার্থীরা ধরে মারছে? কোথাও শুনছেন? কিন্তু গোপালগঞ্জের মানুষ কত বড় স্টুপিড, তারা কি করছে? সেনাবাহিনীর উপর হামলা করছে। যাই হোক, তারপরে তো মানে লাল করে দিছিল, কি লাল করছিল এটা তো আপনারা ভালো করেই জানেন। তারপরে কিন্তু তারা দমে নাই, মানে টিকটকে বলেন, ফেসবুকে বলেন, প্রতিটা জায়গায় যে এই শেখ হাসিনা নিয়ে আসবো, হ্যান করবো, ত্যান করবো, অনেক ধরনের কথা। এই 26 তারিখে শেখ হাসিনা চলে আসে, এই কথা কি বলে, কি বলছে যে মিষ্টি সবাই রেডি রাখো, মিষ্টির দোকানদার, মিষ্টির দোকানদারদের ব্যবসার 12টা বাজায় দিচ্ছে। এই যে গুজব লীগ, বর্তমানে তো গুজব লীগ নামে পরিচিত হয়েছে, গুজব লীগ মনে করেন মিষ্টির দোকানদার যারা ব্যবসায়ী তাদের মনে করেন 12টা বাজায় দিচ্ছে। তারা তো 26 তারিখের অপেক্ষায় মিষ্টি কিছুটা বানাইছিল। আমরা তো হুজেকে বাঙালি না, এরা মনে করছিল যে স্বৈরাচারী শেখ হাসিনা যেটা বলছে সেটাই হয়েছে, 26 তারিখে মনে হয় আসতে পারে। তাইলে যেহেতু 24 তারিখে যাদের সঙ্গে অধিবেশনে চলে যাচ্ছে, ভাষণ দেওয়ার জন্য চলে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, 26 তারিখে শেখ হাসিনা আসতেও পারে। আবার সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হলো, এই ভরসায় কিন্তু মিষ্টি অনেকে বানাইছিল। যাই হোক, সেই মিষ্টির ব্যবসায়ীদের মনে করেন ধস, ব্যবসায়ী ধস। আবার যে 28 তারিখে যে মনে করেন যে কেকের যে একটা ব্যবসা ছিল, এই কেকের ব্যবসায় কিন্তু ধস নামছে। 28 তারিখে কেকের ব্যবসায় ধস নামছে। সারা বাংলাদেশে কোথাও দেখছেন যে, কোথাও দেখছেন গোপালগঞ্জ ব্যতীত কোথাও কি দেখছেন একটা কেক কাটতে তাদের নেত্রীর জন্য? কাটে নাই। কিন্তু গোপালগঞ্জের মানুষ তো পাগল, ওরা মনে করছিল যে আমরা গোপালগঞ্জকে স্বাধীন করে রাখবো। কিন্তু এভাবে তো একটা জেলা চলতে পারে না। তোমরা তো স্বাধীন সার্বভৌম না, তোমরা বাংলাদেশের একটা জেলা, যেখানে পুরো বাংলাদেশ একটা সাইডে, তোমরা এক সাইডে থেকে তোমরা টিকতে পারবে না, ঠিক না? তো এই পাগলের দল বোঝে নাই, এরা আবেগের বসে এই যা পারছে তাই করছে, যা না পারছে তাই করছে। ওরা জেলার ভিতর দিয়ে ওদের প্রতিপক্ষ কেউ নাই। ধরেন গোপালগঞ্জে তো বিএনপি বলেন, জামাত বলেন, এদের নেতাকর্মী তো কম নাই বললেই চলে। তো মনে করেন যে এরা কি করছে, মানে ওই যে দেশীয় যে অস্ত্রগুলো আছে, মানে কাজে করতে যেগুলো লাগে, যে ব্রাহ্মণবাড়িয়াতে যেগুলো আছে, এইগুলো নিয়ে নিজেরা মহড়া দিছে। কিরে ভাই, তুই কারে মহড়া দিস? তুই জেলা থেকে বের হ, গোপালগঞ্জ জেলা থেকে বের হয়ে তুই মহড়া দে, তাহলে বোঝা যাবে তোর কত বড় হ্যাডাম। গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আয়, গোপালগঞ্জ ফরিদপুর তো পাশাপাশি আয়, হ্যাডাম দেখাই দেবো কত প্রকার কি কি। কিন্তু তা আসে না, ওরা নিজেরাই মনে করেন যে ওই মহড়া দিচ্ছে, মহড়াতে সেনাবাহিনী বাধা দিচ্ছে, সেনাবাহিনীর উপর হামলা করছে। তারপর কিছুদিন আগে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা গেল, মানে জেলানি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের যে আহ্বায়ক, তিনি তো জেলানি, ওনার বাড়ি তুই সে গোপালগঞ্জে, ওনার শোডাউনের উপর হামলা করলে একজনকে মেরেও ফেললো। তো এখন দেখেন, ওরা মনে করছিল এইভাবে ওরা পার পেয়ে যাবে সবসময়। না, গতকালকে জন্মদিন ছিল ওদের নেত্রী, জন্মদিনের কেক কাটছে বঙ্গবন্ধু কলেজ থেকে। কেক কেটে যে শোভাযাত্রা নিয়ে বের হয়েছে, পুলিশে বাধা দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইখানে বাধা দেওয়ার পরে অনেকেই মনে করেন যে মানে ছোটাছুটি করে দৌড়াই চলে গেছে গ্রেপ্তার হওয়ার ভয়ে। কি কানে পানি গেছে? এবার ভাই একটা কথা বলি, বাংলাদেশের মানুষ যেদিকে চলে যাচ্ছে, তোমরা একা তো অন্যদিকে থাকতে পারবো না, কারণ তোমরা তো স্বাধীন সার্বভৌম না, তোমরা তো রাষ্ট্র না, তোমরা বাংলাদেশের একটা একটা জেলা। তো বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা তুমি নষ্ট করবা, সেটা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তোমাদেরকে ভয়ভাবে সবকিছু মেনে নেবে না। তো কি করছে, শোভাযাত্রায় বাধা দিচ্ছে, ভঙ্গ। ওই পারলি না তো শোভাযাত্রা করতে, এটা প্রতিবাদ করতে পারছিলি? পারিসনি। কেবল তো পতন শুরু হয়েছে, এই পতন থামবে না ভাই। তোরা যেটুকু বাড়াবাড়ি করছিস, অতিরিক্ত করে ফেলছিস, আর বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? অতিরিক্ত করে ফেলছিস, আর করিস না। বাংলাদেশের 64 জেলায় কিন্তু নেতার অভাব নাই। এমন কি বড় বড় নেতা গোপালগঞ্জেই নাই, তাছাড়া সব জেলায় আছে, ফরিদপুরে আছে, মাগুরাতে আছে, মাদারীপুরে আছে, কই শরিয়াতপুরে আছে। কেউ করছে? কেউ করে নাই। জন্মদিনের কেক কাট নাই কেউ। তা তোরা মাতবাড়ি কেন করিস? তোরা মনে করছিস ফিরে চলে আসবে? ভাই, গোপালগঞ্জের মানুষ আমার মনে হয় মানে একটু স্টুপিড টাইপের আছে, তা না হলে এই কাজগুলো ওরা করে না। সত্যি করে বলতেছি যে বাংলাদেশের 64 জেলা যেভাবে চলতেছে সেভাবে চলা উচিত ছিল। যাই হোক ভাই, শিক্ষা তো হয়েছে, কানে পানি তো গেছে। তো সামনে যে পদক্ষেপগুলো নেবা একটু ভেবে চিন্তে নেবা, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বেশি দিন সহ্য করবে না। বাংলাদেশের মানুষও লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী সোজা করবে। কারণ ওই 26 তারিখ গেছে, কত 26 চলে যাবে, কত বসন্ত চলে যাবে, আমাদের কন্যা আর বাংলাদেশে ফিরবে না। হঠাৎ করেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্যকে কেন্দ্র করে জাতিসংঘে নানান তোলপাড় শুরু হয়েছে। ইভেন এই প্রথমবারের মতন আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুজন নেতা যারা সরকারের উপদেষ্টা পদে দায়িত্বশীল আছেন, তাদের মধ্যে অন্যতম সমন্বয়ক নাহিদ, তিনি আবার বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি একমত পোষণ করেননি। ডক্টর ইউনূসের একটা বক্তব্যকে ঘিরে সারা পৃথিবী না, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, এটা নিয়ে একটু তোলপাড় যে এই আন্দোলনটার মাস্টার মাইন্ডকে। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড হিসাবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। আর এ নিয়ে দিন শেষে আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটি যেটা ব্যবহার করছেন ডক্টর ইউনূস, তার সাথে একমত নন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম।
তো তার বক্তব্য কি? তার বক্তব্যটাই সার্বজনীন, তবে পেছনে একজন মানুষ থাকে। তবে নাহিদ কি বলতে চাচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট তিনি যেটা বলছেন যে এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। আবার জামাত ইসলাম বলছে যে না, এই নাহিদি ছাত্র শিবিরের সেক্রেটারি, সে জানতো ছাত্র শিবিরের সেক্রেটারি এই ছেলেটা, যখন বাকের পরিচয় করে দিয়ে গেছে তারা সেখান থেকে শিবির যায় নাই, তাদের সাথে 9 দফা 1 দফা আন্দোলনের অনেক কিছু পেছন থেকে ঘটছে, জামাতের নেতারা এমন বক্তব্য দিচ্ছেন। তবে নাহিদ আবার আজকে আর একটু বিষয়টাকে পরিশীলিত করে তিনি সামনে নিয়ে আসছেন। আপনার ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের সাথে মুখোমুখি হয়েছিল নাহিদ ইসলাম। এই সময় তিনি বলছেন যে আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে কে। আর নাহিদ বলছেন যে বেসিক্যালি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা, এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন, যেটা শিবিরকে মেনশন করা হয়েছে। একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন, এটাকে কৌশলে আরও সুন্দরভাবে পরিচালিত করা হয়েছে। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আর এছাড়া মাস্টার মাইন্ড সেটা না। নাহিদ বলছে যে তিনি বা মাহফুজ আলম বা আমরা কেউই এই মাস্টার মাইন্ড শব্দটার সাথে একমত নই। ডক্টর ইউনুস শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করেছেন। আন্দোলনটা বেসিক্যালি কারো একক নেতৃত্বে এতদূর আসেনি, সাধারণ মানুষ, ছাত্র জনতা সম্মিলিতভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে ঠিকই, নিতে হয়েছে নানাজনের বুদ্ধি পরামর্শ, তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসাবেই দেখি এবং মাহফুজ সমন্বয়কের বাহিরে আর কেউ না। এখন মাহফুজও কিন্তু একটা বক্তব্যে সে নিজেকে দাবি করেছে সে মাস্টার মাইন্ড না, তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আসলে মাহফুজকে মাস্টার মাইন্ড বলছেন সেটা তিনি ভালো জানেন, অথবা পর্দার পেছনের যে গল্পগুলো যেগুলো আমরা হয়তো এখানে দেখি না, টিভিতে আসে না, এখানে নানান আলোচনা তথ্য থাকতে পারে, এই মাহফুজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া, সকল কিছু মিলিয়েই আলোচনায় ছিল এই মাহফুজ। তবে এই ছেলেটার মেন্টালিটি অনেক উচ্চতর মেন্টালিটি। আমি তার অনেক বক্তব্য শুনছি, আমার কাছে ভালো লাগছে যে তার চিন্তা ওই একটা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশ আগায় যাবে, বা ধরেন 2টা রাজনৈতিক দল নিয়ে আগে যাবে, একটা দল ব্যান করে দিব। যখন জামাতকে ব্যান করা হয়েছিল তখনও সে প্রতিবাদ করছে, ইভেন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে হতো, কিন্তু একই বক্তব্য রাখছে যে এখানে কাউকে ব্যান করা যাবে না, কোনো একটা দলকে নাই করে দেওয়া যাবে না, কোনো একটা গোষ্ঠীকে উপেক্ষা করে বাংলাদেশ আগায় যাবে না, কেননা ওই গোষ্ঠীরও একটা বড় সংখ্যক মানুষ এই দেশে বসবাস করে, এদের মধ্যে প্রতিশোধের নেশা যদি মাথা চাড়া দেয় দেন দেশ অস্থিতিশীল হবে। বাংলাদেশ যেখান থেকে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু হয়েছিল নতুন একটা দিনের জন্য, এটা কখনই আর আসবে না, আবার সেই জুলাই বিপ্লব আগস্ট ফিরে আসবে। সুতরাং পোলার মাথার মধ্যে অনেক সুন্দর চিন্তা, সবাইকে নিয়ে আগায় যাওয়ার চিন্তা। তো এখন যেটা বোঝা যাচ্ছে যে যাই হোক, এখন নাহিদের জায়গা থেকে নাহিদ বলছে, মাহফুজের জায়গা থেকে মাহফুজ বলছে, ডক্টর ইউনুসের জায়গা থেকে তিনি বলছেন। তবে তিনি এমন জায়গাতেই পরিচয় করাই দিচ্ছেন, আবার এই বিশেষণগুলো ব্যবহার করছেন যে দেখা মনে হবে না, কিন্তু এক একজন সেই লেভেলের খেলোয়াড়। এটাতে কিন্তু ফোকাসড হয়েছে, এটা নিয়ে সবাই সমালোচনা করছে, দলীয়ভাবেও বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তারাও কথা বলেছেন। হয়তো ডক্টর ইউনুসের এই কথাটা বলাটা ঠিক হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার এখন পর্যন্ত যারা ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো দেখতে শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।